সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ পারভেজ, তোমাদের সাথে আছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাপগতিবিদ্যা এই অধ্যায় নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমাদের সাথে আমাদের এই অধ্যায়ের প্রথম পাঠটুকু খাদেমুল ইসলাম স্যার আলোচনা করতেছে। তারই ধারাবাহিকতায় আমি আজকে যেগুলো আলোচনা করব সেগুলোর টপিকসের নাম আমি এখানে লিখে রাখছি। তোমরা সুন্দর করে সেটা খাতায় তুলে নাও। তোমাদের বইতে সেই টপিকস অনুযায়ী যেখানে আলোচনা আছে সেই জায়গায় খুঁজে দেখে সেটা বাসায় পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা যে আমরা কোন অংশটুকু নিয়ে কথা বলতেছি। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টসে তুমি আমাকে জানিয়ে দাও, আমি তোমার কমেন্টস দেখে পরবর্তী ক্লাসে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সম্ভব হলে কমেন্টসে তোমার উত্তরটা আমি তোমাকে দিয়ে দেব। যেহেতু আমাদের অনলাইন ক্লাস, সেহেতু আমাদের পড়াশোনাটা বাসায় বসতেই করতে হচ্ছে। তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো। এখানে যা যা লেখা আছে বোর্ডে আমি তোমাদেরকে বলে দেব, তোমরা সুন্দর করে নোট করে নিবা খাতায়। এরপরে বইটা খুব সুন্দর মতো দেখবা। আর পড়ানোর সিকোয়েন্স বা ধারাবাহিকতার জন্য আমি যেটা বলতে পারি যে আমরা দেখা যাচ্ছে বইয়ের প্রথমে কিছু অংশ আলোচনা করতে পারি, হয়তো ওই অধ্যায়ের মাঝখানে কিছু অংশ আলোচনা করতে পারি। এটা সিস্টেমেটিক্যালি তোমাকে বোঝাতে সুবিধা হবে এই প্রেক্ষাপটে। তবে স্যার যেটা আলোচনা করবেন আমি সেটা নিয়ে আলোচনা করব না, আমি অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব, কিন্তু একই অধ্যায় নিয়ে আলোচনা হবে। যেহেতু এই অধ্যায় থেকে তোমাদের একটা কুইজ পরীক্ষার সিলেবাসও দেয়া আছে, সেই কারণে আমরা বিষয়টা খেয়াল করে তোমাদের সাথে ক্লাস নেব। তোমরা ক্লাসটা মনোযোগী হও। যেহেতু আমাদের পড়াশোনাটা করার জন্য একটা বই দরকার, সেই বইটার নাম তোমরা অলরেডি হয়তো জেনে গেছো। তারপরে আমি বলতেছি, ডক্টর শাহজাহান তপন স্যার অথবা ডক্টর আমির হোসেন স্যার, এই দুইজনের যে কোনো একজনের বই তোমরা কিনে নাও। একটা বইকেই আপাতত তোমরা ফলো করতে থাকো। যদি একটা বই শেষ হয়ে যায়, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্রি টেস্টের আগে, তারপরে আমি তোমাদেরকে বলবো যে আরেকটা বই কেনার জন্য। এই ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে, আর তোমার বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে কোথাও কোনো অসুবিধা হবে না। আমি আরেকটা আজকে প্রথম ক্লাস, সেজন্য তোমাদেরকে একটু উপদেশ দিতেছি। সেটা হচ্ছে যে তোমরা ক্লাসটা যদি নিয়মিত ফলো করো তাহলে তোমাদের পড়া কোনো কিছুই থাকবে না যেটা না বোঝার। তোমরা সেক্ষেত্রে বাইরে কোথাও পড়াশোনা করার দরকারও হবে না। আমরা আমাদের কলেজের যে গোল ঠিক করেছি সেটা হচ্ছে তোমরা সবাই সামনে যেন জিপিএ 5 পেয়ে যাও, গোল্ডেন জিপিএ 5 পেয়ে যাও। তার জন্য সাথে সাথে তোমরা যেন ভালো কোনো বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাও, তার জন্য দিক নির্দেশনা আমরা তোমাদেরকে দেব। শুধু একটাই কথা তোমাদের, যে তোমরা আমাদের কথা শুনে, আমাদের কথা মেনে এই 2টা বছর পার করো, তাহলে নিশ্চয়ই তুমি তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবা। আমরা সেই দোয়া করতেছি তোমাদের জন্য, আর তোমরা আমাদের জন্য দোয়া করো যেন আমরা তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে বোঝাতে পারি। এরকম একটা পরিস্থিতিতে যে আমরা ক্লাস নেব, এটা কল্পনাই করা যাচ্ছিল না। তারপরেও চেষ্টা করতেছি আমরা। দেখো, তোমরা যদি কোনো বিষয় বুঝতে না পারো, সরাসরি ওভার টেলিফোন অথবা মেসেঞ্জারে অথবা মেসেজে অথবা কমেন্টসে তোমরা সেটা আমাকে জানাও, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর খুব দীর্ঘ সূত্রতা শেষ হয়ে যাবে আমাদের খুব তাড়াতাড়ি। আমরা খুব দ্রুতই কলেজে ক্লাসে ফিরতে পারবো আশা করতেছি। সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকো। এরপরেও আমি বলবো যে যাদের সমস্যা হবে তারা অবশ্যই কলেজে আমরা যে কয়জন টিচার তোমাদের সাথে ক্লাসে আছি তাদের সাথেই তোমরা যোগাযোগ করো কন্টিনিউয়াস, এবং তোমরা বাসায় একটু নিয়মিত বইটা খুলে দেখো। এতে তোমার পড়াশোনার জন্য অনেক সহায়ক হবে। আর আজকে কথা বাড়াবো না, তোমরা খাতা কলম রেডি করো। দেখো, আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা নিয়ে এখানে লিখতেছি যে আজকের আলোচনা
সেই আজকের আলোচনার মধ্যে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমাদের এই অধ্যায়টার নামই হচ্ছে তাপগতিবিদ্যা। সেক্ষেত্রে সেখানে আমরা তাপগতিবিদ্যার 3টা সূত্র পাবো। সেক্ষেত্রে আমরা তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রটা এই অধ্যায়ের আলোচ্য সূচিতে থাকবে। আরেকটা সূত্র আছে, সেটা হলো 0তম সূত্র। আমরা কোন এক ক্লাসে সেটা নিয়েও কথা বলবো। সেক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আবার 2জন বিজ্ঞানী দিয়েছে। সেই 2জন বিজ্ঞানীর নামটা আমি আপাতত এখানে সংক্ষেপে মেনশন করতেছি, আমি আরো বিস্তারিত যাব। তোমরা এভাবে লিখে রাখো, একটা হচ্ছে জুলের সূত্র আর একটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আবার 2জন বিজ্ঞানী দুইভাবে সূত্রটা উপস্থাপন করতেছে, একজন হচ্ছে জুলের সূত্র আর একটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্র। এরপরে চলে আসো, আমরা আলোচনা করব সিস্টেম। সিস্টেম এটা ইংরেজি শব্দ, যার বাংলা শব্দ হচ্ছে ব্যবস্থা। অর্থাৎ আমরা যে তাপীয় মাধ্যম দিয়ে যে কাজ করব, সেই মাধ্যমটা কাজ করার জন্য যে পরিবেশ বা ব্যবস্থা, সেটা নিয়ে কথা বলবো। সেই পরিবেশ বা ব্যবস্থা বা সিস্টেম 3 ধরনের, একটা হচ্ছে খোলা, বদ্ধ ও রুদ্ধ তাপীয়। এমন আমরা এই 3টা বিষয় নিয়ে কিছু কিছু কথা তোমাদেরকে জানাবো, তোমরা সেটা বুঝতে পারবা। এরপরে আসতেছি তাপগতির স্থানাঙ্ক। আমাদের তাপগতির স্থানাঙ্ক, যেহেতু এক্ষেত্রে তাপ দিয়ে সরাসরি যদি কাজ করতে না পারি, সেক্ষেত্রে আমাদেরকে মাধ্যম হিসেবে কোনো কিছু ব্যবহার করতে হবে। সেই মাধ্যমটা যদি গ্যাসীয় মাধ্যম হয়, তাহলে সেক্ষেত্রে তাপগতির স্থানাঙ্ক ব্যবস্থায় তার চাপ, আয়তন এবং তাপমাত্রা, চাপ, তাপ এবং আয়তন, এই 3টা প্যারামিটার নিয়ে আমরা কথা বলবো। এরপরে 4 নাম্বার হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই বিষয়টা তোমরা কখনোই আগে পড়ো নাই, সেজন্য তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। তারপরে আমি যখন আলোচনা করব লিখে দিব, বাসায় আরেকবার বইটা দেখবা, সেক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা নিয়ে কথা বলবো। সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে আবার 3টা পার্ট আছে, একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া ও সমতাপ প্রক্রিয়া। তাহলে এইটার মধ্যে 3টা পার্ট, সেটা নিয়ে আমরা কথা বলবো। বাম পাশে দেখো আমি একটা চিত্র এঁকে রাখছি, আপাতত এই চিত্রটা তুলে রাখো। আমি পরবর্তীতে যখন প্রসেসের সূত্র নিয়ে কথা বলবো, তখন এই সিস্টেমটাকে আরেকটু মডিফাই করব, তখন হয়তো আরেকবার চিত্র তুমি আঁকবা। সেক্ষেত্রে আমরা একটা গ্যাসীয় মাধ্যমকে আমার ব্যবহার করতেছি। সেটা হলো একটা আদর্শ গ্যাস নেওয়া হয়েছে একটা সিলিন্ডারে। এটা একটা পিস্টন, যেটা কিনা সিলিন্ডারে গা বেয়ে চলাচল করতে পারে। আর এর ভেতরে তাপগতির স্থানাঙ্ক হিসেবে আমরা যেটাকে দেখাচ্ছি, সেটা হলো চাপ পি, আয়তন ভি এবং তাপমাত্রা টি। সেক্ষেত্রে তাপ কোথা থেকে আসবে? আমি বাইরে থেকে তাপ প্রয়োগ করতেছি, সেই তাপের ভেতরে প্রবেশ করবে, তার ফলে আমার পরিবর্তন পরিলক্ষিত হবে, এই পিস্টনটা চলাচল করতে পারবে। তাহলে পিস্টনটা চলাচল করার কারণে আমি সেখান থেকে কিছু কাজ পাবো। তাহলে তোমরা নিশ্চয়ই ফ্রন্টে অর্থাৎ খাতার প্রথম পৃষ্ঠায় আজকের আলোচনার জন্য যে বিষয়গুলো, সেগুলো লিখো, তারিখটা লিখো, টিচারের নাম লেখো, অধ্যায়ের নাম লেখো, এবং পরবর্তীতে ক্লাস শেষ হয়ে গেলে এরপরে বইটা খুলে সেই অংশগুলো দেখো। এরপর আমরা চলে যাচ্ছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা বিজ্ঞানী জুলের সূত্র ওটা এখানে লিখছি, তোমরা সুন্দর করে খাতায় তোলো। যখন কাজ সম্পূর্ণরূপে তাপে বা তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। তোমরা স্ক্রিনটা বড় করে নাও মোবাইলের, তাহলে দেখতে সুবিধা হবে। আমি আবারও বলতেছি, যারা মিস করে গেছো, যখন কাজ সম্পূর্ণরূপে তাপে বা তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। তাহলে এই কথাটা বিজ্ঞানী জুলের সূত্র হিসেবে পরিগণিত হচ্ছে। তাহলে এই কথাটার অর্থটা কি, এটা বুঝতে হবে যে আমরা কাজ করতেছি তাপ দিয়ে, অথবা
তাপ দিয়ে কাজ পাচ্ছি, দুইটার যে কোনো একটা, যে আমি যদি কোথাও তাপ দেই তাহলে সেই জায়গা থেকে যদি কাজ পাই, অথবা আমি যদি কাজ করি তাহলে সেক্ষেত্রে তাপ উৎপন্ন হয়। এই কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক, তাহলে একটার সাথে একটা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তোমাদেরকে আরেকটু বলে রাখি যে সমানুপাতিক আর সমান কিন্তু এক জিনিস না, সেই কারণে তোমাদেরকে সমান করতে হলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা সেটা লিখতেছি যে কাজ সমানুপাতিক তাপ। কাজকে W দ্বারা প্রকাশ করতেছি, তাপকে Q দ্বারা প্রকাশ করার কারণে W is proportional to Q লেখা যায়, বা W সমান J into Q। এখানে যেটা হচ্ছে সমানুপাতিক একটা ধ্রুবক। এখানে ডান পাশে আমরা মেনশন করে দিচ্ছি যে J হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এই সমানুপাতিক ধ্রুবকের মানটা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তোমরা খাতায় তুলো, আস্তে আস্তে সময় নাও, দেখতে পাচ্ছ কিনা। যদি না পাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে হেডফোন ইউজ করে তোমরা শোনো, আর স্ক্রিনটাকে ক্লিক করলে সেটা বড় হয়ে যাবে, তখন তুমি খাতায় সুন্দর করে দেখে দেখে তুলতে পারবা। তাহলে আমরা এই পর্যন্ত W সমান J into Q, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে এবার বক্স দিলাম। এর অর্থ হচ্ছে এইটা আমার সূত্র হিসেবে অঙ্ক করতে কাজে লাগবে। এখানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান J এর মান দেখো 4.2 জুল পার ক্যালোরি লেখা আছে। J এর মানটাকে আমরা যদি বের করতে চাই তাহলে J সমান W ডিভাইড বাই Q, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আমাদের ছোট খ মার্কের প্রশ্ন হিসেবে মাঝে মধ্যে আসে যে এর মান 4.2 জুল পার ক্যালোরি বলতে কি বুঝো। তাহলে প্রথমত মুখস্থ তো করতেই হবে, কিন্তু সেটা বুঝে মুখস্থ করলে আমাদের অনেকদিন মনে থাকে এবং কখনোই ভুল হবে না। তার জন্য আমি একটা হিন্টস দিয়ে রাখছি, দেখো এখানে তোমাদের উদ্দেশ্যে হিন্টস। যে সমান যে আমরা লিখলাম W বাই Q, আর এর মানটা যেহেতু বলে দিলাম 4.2, তাহলে 4.2 পেতে অবশ্যই কাজের মানটা হবে 4.2 জুল। ক্যালোরি আছে নিচে, ফলে তাপের এককে ক্যালোরি দ্বারা প্রকাশ করলে সেটার মান যদি 1 হয় তাহলে সেটা পাওয়া হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। এটাকে ভাষায় প্রকাশ করতে হবে, সাথে এই সমীকরণ দিয়েও তোমাকে দেখাতে হবে। আমরা যদি বলতে চাই যে 1 ক্যালোরি তাপ দিয়ে 4.2 জুল কাজ পাওয়া যায়, তাহলে আমাদের এই কথাটাই নির্দেশ করতেছে সেটা। সুন্দর করে তোমরা একটু বইটা দেখো এবং সেখানে তোমরা নিজেরা খাতায় একটু নোট করার চেষ্টা করো। যারা ভালো করতে চাও, ইন ফিউচারে বড় হতে চাও, তাদেরকে একটু কষ্ট করতেই হবে। গাইড বা টিচার হয়তো সহায়ক হিসেবে কাজ করবে, কিন্তু পড়াটা তোমাকে নিজেই করতে হবে। তার জন্য একটু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে একটা আলাদা কিছু তৈরি করতে হবে। তুমি যদি ইউনিক কিছু তৈরি করতে না পারো তাহলে প্রতিযোগিতায় তুমি টিকে থাকতে পারবা না। আর প্রতিযোগিতা কিন্তু এখন পুরো বাংলাদেশের মধ্যে হবে সামনে। সেক্ষেত্রে জিপিএ 5 পাওয়া স্টুডেন্টের সংখ্যা যদি আমার 2 লাখ ধরে নেই এসএসসি এবং এইচএসসি তে, তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাডমিশন টেস্টে যে দেখা যাচ্ছে ভালো সিট বা কাঙ্ক্ষিত জায়গার সংখ্যা কিন্তু খুবই নগণ্য। 2 লাখের তো জায়গায় সেক্ষেত্রে তুমি 50,000ও পাবা না ভালো জায়গা। সেই 50,000-এর জন্য ফাইট করবা, সেটা হলো জিপিএ 5 হলো। জিপিএ 5 যারা পায়নি তারাও ফাইট করবে। এখন এখানে একটা ব্যাপার আছে মজার, যে তোমাদের যে নম্বরটা তোমরা পাও জিপিএ এসএসসি এবং এইচএসসি, সেটার জন্য নাম্বার থাকে 20, আর 80 মার্কস থাকে তোমার লিখিত পরীক্ষার উপরে। এই 100 মার্কসের মধ্যে একটা রেজাল্ট করা হয়। সেই ক্ষেত্রে যারা আগে থেকেই অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুটাতেই জিপিএ 5 পাচ্ছে, তাদের 20 মার্কস অটো পেয়ে যাচ্ছ। কিন্তু যারা এর থেকে কম নাম্বার পেয়ে আসছো তাদের জন্য
চ্যালেঞ্জ একটু বেশি, যে রিটেন পরীক্ষায় তোমাকে সেটা অন্যদের থেকে ভালো করে তার থেকে বেশি নাম্বার তুলতে হবে, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা। আর যেটা কথা সেটা হচ্ছে যে আমাদেরকে সর্বোপরি শুধু পড়াশোনা না, একজন ভালো মানুষ হতে হবে। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আর তোমাদের অবশ্যই একজন পরিপূর্ণ সুনাগরিক হতে হবে। তার জন্য যে যে গুণাবলী অর্জন করা দরকার সেটাও করতে হবে। শুধু পড়াশোনার মধ্যে থেকে শুধু পড়াশোনা নিয়ে থাকলা, বাহ্যিক কোনো কিছুই শিখলা না, সেটাও কাম্য হবে না। তাহলে আমরা এই ক্ষেত্রে জুলের সূত্রের মূল কথাটা হচ্ছে যে আমরা কোনো কিছুকে তাপ দিলে সেখান থেকে যদি কাজ পাওয়া যায়, মনে করো যে আমরা কোনো কিছু মানে শীতের দিনে রুম হিটার ইউজ করতেছি, সেক্ষেত্রে রুম হিটারটা কি তাপ দিতেছি, সেই তাপটা পরিবেশটা উত্তপ্ত হচ্ছে, ফলে আমি গরম অনুভব করতেছি, ফলে আমার এটা একটা কাজ হচ্ছে। কিন্তু ঠিক একইভাবে আমরা যে খাবারটা খাই, সেই খাবারটা প্রক্রিয়া করে কিন্তু সেখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপ শক্তিটাকে আমরা কিন্তু কাজে রূপান্তর করতেছি। অর্থাৎ এক্ষেত্রে আমার খাবারগুলো ভেঙে সেখানে তাপ শক্তি উৎপন্ন হয় শরীরের ভেতরে, সেই তাপটাকে আমরা কাজে রূপান্তর করি। এরপরে মনে করো যে তুমি দৌড়াচ্ছ, এটা একটা কাজ করলা, ফলে দেখবা যে স্বাভাবিকভাবে যে মানুষটা হেঁটে যাচ্ছে তার তুলনায় তোমার শরীরটা অনেক বেশি উত্তপ্ত হয়ে গেছে। তাহলে তুমি যে কাজ করলে তার ফলে আবার তোমার শরীরে তাপ প্রডিউস হচ্ছে, যেই কারণে বলা হচ্ছে যে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। এখন এইটা বিষয়টা হচ্ছে সরাসরি যদি তাপ দিয়ে কাজ করা যায় তার জন্য প্রযোজ্য, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সরাসরি তাপ থেকে কাজ পাই না। যেমন আমি যদি ডিম সিদ্ধ করতে চাই, তাহলে ডিমটাকে যদি সরাসরি চুলার উপরে দেই, তাহলে ডিম কখনোই সিদ্ধ হবে না, ডিমটা নষ্ট হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে, ওটা তোমার খাওয়ার উপযোগী হবে না। আমি যদি চাল সরাসরি চুলার উপরে বসাই দিই, তাহলে কখনোই ভাত হবে না। তাহলে মাধ্যম হিসেবে আমরা একটা কিছু ব্যবহার করি, সেই মাধ্যমটা হচ্ছে সেখানে পানি ব্যবহার করতেছি। তো ঠিক সরাসরি যদি আমি তাপ থেকে কাজ না পাই, তাহলে সেক্ষেত্রেও আমাকে একটা মাধ্যম ব্যবহার করতে হবে। সেই মাধ্যমটা কারণে আমার এই সূত্রের কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। সেই পরিবর্তন সংক্রান্ত বিষয়টা নিয়ে বিজ্ঞানী ক্লসিয়াস তোমাদেরকে বলবে। আমি সেটা আগে লিখে নিচ্ছি, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্র আমরা এখানে লিখছি, তোমরা খাতায় তোলো, তারপর আমি বোঝাই দিচ্ছি। বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্র: যখন কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হয়, তখন এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং সেটা খাতায় তুলো, তারপরে আমি কোনটাকে কি বলছে এটা বলে দিচ্ছি। যারা মিস করে গেছো তারা আমার সাথে আরেকবার একটু সেন্টেন্সটা মিলিয়ে দেখো। যখন কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হয়, তখন এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। লিখছো নিশ্চয়। এরপরে আসছি আমরা কোনো ব্যবস্থায় ডিকিউ তাপ শোষণ, কোনো ব্যবস্থায় ডিকিউ তাপ শোষণ করার জন্য এর অন্তর্নিহিত শক্তির পরিবর্তন ডিইউ এবং কৃতকাজ ডিডব্লিউ হলে ক্লসিয়াসের সূত্র মতে আমরা লিখতে পারবো ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে শেষ কথাটা খেয়াল করো, যে কোনো ব্যবস্থায় ডিকিউ তাপ শোষণ করার জন্য এর অন্তর্নিহিত শক্তির পরিবর্তন ডিইউ এবং কৃত কাজ ডিডব্লিউ হলে
ক্লসিয়াসের সূত্র মতে dq সমান du প্লাস dw। অর্থাৎ আমরা যদি একটা ব্যবস্থায় তাপ দেই, যতটুকু তাপ দিলাম সেই তাপটা দুইটা ভাগে ভাগ হবে। একটা হচ্ছে ওই ব্যবস্থার অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে, আর একটা হচ্ছে বহিঃস্থ কাজ সম্পাদনে ব্যয় হবে। মানে মূলত তোমাকে আমি যদি ধরো 100 টাকা দিয়ে বললাম যে যাও তুমি 10 নাম্বার থেকে আমার জন্য 2টা কলম কিনে নিয়ে আসো। সেই কলমটার মূল্য আমি জানি, প্রতিটা কলমের দাম মনে করো 20 টাকা করে। তাহলে 2টা কলম কিনতে তোমার কত খরচ হবে? 40 টাকা। কিন্তু আমি তোমাকে দিয়েছি 100 টাকা। আর আমি তোমাকে যে 100 টাকা দিলাম তার দ্বারা তুমি কি করতে পারো? তার দ্বারা তুমি যাতায়াত বাবদ তোমার কিছু খরচ হবে, কলমটা কিনবা, আর বা অবশিষ্ট টাকাটা তোমার পকেটে থাকবে। তাহলে যেহেতু আমি তোমাকে dq মানে এই 100 টাকা তোমাকে আমি দিলাম, কাজ তোমার কাছ থেকে যেটা পেলাম সেটা হলো 2টা কলম তুমি আমাকে নিয়ে এসে দিলা। সেই কাজের মধ্যে খরচ প্লাস কলম অর্থাৎ মোট দাম যা হয়েছে, আর যে অবশিষ্ট টাকাটা থাকলো সেটা হলো du। অর্থাৎ তোমার আগে যে টাকাটা ছিল পকেটে তার থেকে এই পরিমাণ টাকাটা তোমার কাছে উদ্বৃত্ত থাকলো, বেশি থাকলো। ফলে তোমার অন্তঃস্থ শক্তিটা যেমন বেড়ে গেল, ঠিক গ্যাসের ক্ষেত্রেও তাই। আমি যদি একটা পিস্টনযুক্ত সিলিন্ডারে কিছু গ্যাস নেই, সেই গ্যাসে যদি তাপ দেই, সেই তাপটাকে আমি বলতেছি dq পরিমাণে তাপ। এই তাপ দেওয়ার ফলে এই গ্যাসগুলোর আগে গতিশক্তি ছিল, ছোটাছুটি করতেছিল, ফলে এই তাপ শোষণ করার ফলে তার কিছু শক্তি আগের থেকে বেড়ে যাবে। সেই শক্তিটা হচ্ছে du। আর পিস্টনটা অবশ্যই এই জায়গায় থাকবে না, যেহেতু পিস্টনটা চলনক্ষম, ফলে পিস্টনটা তার অবস্থান থেকে চেঞ্জ করে এই জায়গায় আসবে। তাহলে এই জায়গা থেকে পিস্টনটা যখন এই জায়গায় উঠলো, তখন সে কিছুটা কাজ করতেছে, অর্থাৎ এর উপরে যদি কোনো কিছু থাকে সেটাকে নিয়ে সে উপরে উঠতেছে, অর্থাৎ একটা ধাক্কা বলের সৃষ্টি করতেছে। তাহলে এই যে বল বা ধাক্কা দেওয়ার জন্য যে শক্তিটা সে উপরের দিকে উঠলো, সেই কাজটাকে আমরা বলতেছি dw। তাহলে এখন আমরা চিন্তা করতে পারি যে dq অর্থাৎ একটা শক্তি যার একক আমরা জুল হিসেবে বলবো। তাহলে আমি যদি 100 জুল বা 100 জুল তাপ শক্তি দেই, তার কাছ থেকে কাজ পেলাম মনে করো যে 80 জুল, আর তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি হলো 20 জুল। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু বৈজ্ঞানিক ক্লসিয়াসের ধারণা মতে। অর্থাৎ আমরা যদি কোনো জায়গায় কাজ করতে সরাসরি না পারি, তাহলে সেক্ষেত্রে এরকম একটা ব্যবস্থায় মাধ্যম নিতেছি। আমি তোমাদের সহজ কথা বলতে পারি যে আমরা যে ইঞ্জিনগুলো ব্যবহার করি, তাপীয় ইঞ্জিন, তার সবগুলোই মূলত এই কার্যনীতির উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাহলে পরবর্তীতে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমরা কার্নোর ইঞ্জিন নিয়ে কথা বলবে স্যার। আমিও তোমাদের সাথে ক্লাস নেব। তবে সেই পর্যন্ত আপাতত তোমরা বুঝো যে এখানে আমরা কোনো কিছুকে গ্যাসীয় মাধ্যমে তাপ দিতেছি, এর উপরে কোনো বস্তু রাখতেছি, সেই বস্তুটাকে সে উপরে তুলতে পারতেছে। তাহলে তাপের ফলে সে কি কাজ করতে পারলো। এই ধরনের কাজকে আমরা বলতেছি বৈজ্ঞানিক ক্লসিয়াসের সূত্র। আর এই সূত্রটাকে আমরা ডিফাইন করতেছি dq সমান du প্লাস dw। এখন এই যে কাজটা, এই কাজটা নির্ভর করবে অনেক কিছুর উপরে। তার একটাকে বলবো আমরা, যেহেতু মাঝখানে মাধ্যম হিসেবে তাপ মানে গ্যাসীয় সিস্টেম ব্যবহার করতেছি, সেই গ্যাসীয় সিস্টেমের উপরে 3টা প্যারামিটার আছে। একটা হচ্ছে চাপ, আয়তন এবং তাপমাত্রা। আমরা শিখবো যে যেকোনো একটাকে স্থির রাখলে অপর দুইটার মধ্যে কিছু পরিবর্তন হয়, সেটাকে সূত্র আকারে প্রকাশ করা হয়েছে 10ম অধ্যায়ে ফার্স্ট পেপারে। আর সেক্ষেত্রে আমরা আপাতত শুধু জানবো যে আমরা যেকোনো একটাকে কনস্ট্যান্ট ধরে নিলে অপর দুইটার মধ্যে কিছু পরিবর্তন হবে। অর্থাৎ আমি যদি চাপ স্থির রাখি এই সিস্টেমের মধ্যে, তাহলে তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তন হবে। যদি আয়তনটা ফিক্সড রাখি, তাহলে চাপ এবং তাপমাত্রার মধ্যে কিছু সম্পর্ক পাওয়া যাবে। ঠিক একইভাবে তাপমাত্রা স্থির থাকলে চাপ এবং আয়তনের মধ্যে পরিবর্তন পাওয়া যাবে। সেই পরিবর্তনগুলোকে বলা হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। আমরা এবার চলে যাচ্ছি তাপগতীয় স্থানাঙ্ক কি সেটা লিখতে।
গতীয় স্থানাঙ্ক। মানে কোনো গ্যাসীয় ব্যবস্থায় যে সকল পরিবর্তনশীল চলক থাকে, যেমন চাপ, ই, আয়তন ভি ও তাপমাত্রা টি। তাহলে কোনো গ্যাসীয় ব্যবস্থায় যে সকল পরিবর্তনশীল চলক থাকে, যেমন চাপ, আয়তন এবং তাপমাত্রা, তাদেরকে তাপ গতীয় স্থানাঙ্ক বলে। তাপগতীয় স্থানাঙ্কটা আমরা এই চাপ, আয়তন এবং তাপমাত্রাকে নির্দেশ করছে। এখন এই কাজটা আমরা যেটা কাজ দেখাচ্ছি এখানে ক্লসিয়াসের সূত্র মতে, তাহলে কাজটা পরিবর্তনশীল হবে। যদি চাপটাকে স্থির রাখি তাহলে আয়তন এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে এক ধরনের কাজ হবে। আয়তনকে স্থির রাখি তাহলে চাপ এবং তাপমাত্রার মধ্যে পরিবর্তনের কারণে এক ধরনের কাজ হবে। তাপমাত্রাকে স্থির রাখি তাহলে চাপ এবং আয়তনের মধ্যে পরিবর্তনের কারণে এক ধরনের কাজ পাওয়া যাবে। তাহলে আমরা সেই কাজগুলোকে ডিফাইন করতেছি। একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায়, অর্থাৎ পি স্থির, সমচাপ প্রক্রিয়াকে আমরা বলতেছি পি স্থির। তাহলে সেই অবস্থায় আমরা যে কাজটা বলতেছি সেক্ষেত্রে কাজ dw সমান আমরা লিখব চাপ ইনটু আয়তনের পরিবর্তন। এটা আমরা দেখাবো। তাহলে এই জায়গায় এইটুকুকে বলতেছে আয়তনের পরিবর্তন। তাহলে যে চাপটা স্থির রাখা হয়েছে সেই চাপ ইনটু যতটুকু আয়তন বৃদ্ধি পাবে সেই আয়তন দিয়ে গুণ করলে যেটুকু হবে সেটা হচ্ছে কাজ। তাহলে সেই প্রেক্ষাপটে আমরা বৈজ্ঞানিক ক্লসিয়াসের সূত্র লিখব কি? সেই ক্ষেত্রে বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্র হবে dq সমান du প্লাস p ইনটু dv। এটা একটা। আমি তোমাদেরকে ডি সম্পর্কে একটু বলে নেই যে আমরা ক্ষুদ্রতি ক্ষুদ্র পরিবর্তন বুঝাইতে অপারেটর হিসেবে ডি ব্যবহার করি। এটা আমাদের উচ্চতর ক্লাসে ক্যালকুলাস একটা শাখা আছে ম্যাথমেটিক্সের, সেখানে পরিবর্তনকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয় বা ডি দ্বারা প্রকাশ করা হয়, ক্ষুদ্র পরিবর্তনকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর একটু বড় পরিবর্তনকে বলা হয় ডেল্টা দ্বারা। তো এক্ষেত্রে dq হচ্ছে তাপের পরিবর্তন, du টা হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, dv টা হচ্ছে আয়তনের পরিবর্তন। তাহলে সমচাপ প্রক্রিয়ায় আমরা এটা লিখতে পারি। ঠিক একইভাবে আমরা চলে যাচ্ছি যে আয়তন স্থির থাকলে তাহলে সেক্ষেত্রে কি লিখব? তাহলে
আয়তন প্রক্রিয়ায়, অর্থাৎ ভি স্থির। আমরা যদি একটা পিস্টনের এই জায়গায় একটা চাবি দিয়ে আটকিয়ে দেই, এই জায়গায় যদি আমি একটা চাবি দিয়ে আটকিয়ে দেই, তাহলে আমি যতই তাপ দেই না কেন পিস্টনটা উপরের দিকে উঠতে পারবে না। তাহলে আমি যতটুকু তাপ দিলাম সেই তাপের ফলে সম্পূর্ণ তাপটাই তার ভেতরে অন্তঃস্থ শক্তি হিসেবে জমা হবে, আয়তনের কোনো পরিবর্তন হবে না, ফলে কাজ হবে না। আগেও যে আয়তন ছিল পরেও ঠিক একই আয়তন আছে, ফলে আমার কাজ হবে, লব্ধি কাজটা হবে যেটা, সেটা হচ্ছে শূন্য। তাহলে সেক্ষেত্রে আয়তন স্থির থাকলে ডিডব্লিউ সমান আমরা যে পি ইন্টু ডিভি লিখতেছি এইটা হচ্ছে 0 হবে। অর্থাৎ সেই অর্থে আমরা ক্লসিয়াসের সূত্র লিখতে পারি, বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্রটা হচ্ছে ডিকিউ সমান ডিইউ। এটা হচ্ছে আমার সম-আয়তন প্রক্রিয়ার জন্য। তাহলে ক্লসিয়াসের যে সূত্রটা ছিল সেটার আবার মডিফাইড রূপ আসতেছে, এটা একটা, এটা একটা, আরো একটা আসবে, সেটাকে আমরা বলতেছি সমতা প্রক্রিয়া। আমি নিচেরটা মুছে দিচ্ছি। আরেকটা হচ্ছে সমতাপ প্রক্রিয়া, অর্থাৎ টি স্থির। সেক্ষেত্রে এটাকে আমরা কাজ লিখি, কাজ ডিডব্লিউ সমান এটা পাওয়া যায়। সমতাপ প্রক্রিয়ার জন্য টি যখন স্থির থাকবে, অর্থাৎ আমি যতটুকু তাপ দেই তার ফলে তার তাপমাত্রা বাড়বে না, শুরুতেও যে তাপমাত্রা ছিল শেষেও সেই তাপমাত্রায় থাকবে। মনে করো যে আমি তোমাকে যে টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে তোমার কলম কিনতে এবং যাতায়াত করতেই খরচ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমার পকেটে আর উদ্বৃত্ত কোনো টাকা থাকতেছে না। তাহলে সেক্ষেত্রে তোমার ডিইউ এর মানটা কি হবে, আগেও যা ছিল পরেও তাই আছে, ফলে ডিইউ এর মানটা হবে 0। অর্থাৎ তোমার নিজস্ব যে টাকাটা আগেও ছিল পরেও সেই নিজস্ব একই টাকাই থাকতেছে, ফলে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ সমান হচ্ছে 0। অন্তঃস্থ শক্তির পরিবর্তন যদি ডিইউ সমান 0 হয়, তাহলে সেক্ষেত্রে বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্রকে আমরা লিখব, বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্র হবে ডিকিউ, যতটুকু তাপ দিলাম পুরোটাই কাজে রূপান্তরিত হয়েছে। মানে কাজটা ক্যালকুলেশন করতে যে আমরা অনেকভাবে করতে পারি, আপাতত আমরা এটা লিখে রাখতেছি। তাহলে আমরা বিজ্ঞানী জুলের সূত্র জানলাম, বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্র জানলাম। বিজ্ঞানী ক্লসিয়াসের সূত্রের ফলে যে কাজটা হবে সেই কাজটার জন্য আবার 3টা আলাদা আলাদা ধাপ, সেটা হচ্ছে তাপগতির স্থানাঙ্কের উপরে নির্ভর করতেছে যে আমরা কখন কোনটাকে স্থির রাখবো, তার ফলে কাজটা ভিন্ন ভিন্ন আসবে আর সূত্রটাও কিছুটা পরিবর্তন হবে। সেই সূত্রগুলো আমরা এখানে লিখলাম, তোমরা নিশ্চয়ই সেটা বুঝলা। এরপর আমরা চলে যাচ্ছি ব্যবস্থা বা সিস্টেম নিয়ে কথা বলতে। আমাদের আরেকটা টপিক ছিল ব্যবস্থা
ব্যবস্থা বা সিস্টেম বা পরিবেশ। আমরা বলছিলাম এটাকে ক্লাসিফাই করে এখানে লিখছিলাম খোলা, বদ্ধ, আর এটা লিখছিলাম রুদ্ধ তাপীয় ব্যবস্থা। খোলা তাপীয় ব্যবস্থা। অর্থাৎ আমরা গ্যাসগুলোকে যে পরিবেশের মধ্যে রাখতেছি সেই পরিবেশটার প্রকৃতি বা নেচারটা কেমন সেটাকেই আমরা মিন করতেছি এখানে ব্যবস্থা বা সিস্টেম বা পরিবেশ। আমি একটা পাত্রে গ্যাস নিয়ে এভাবে আবদ্ধভাবে রাখতে পারি, আমার রুমের মধ্যে গ্যাস বা বায়বীয় পদার্থ আছে সেটাকেও একটা সিস্টেম বা ব্যবস্থা ধরতে পারি। তার এক কর্নারে আমি যদি তাপ যা মানে রেখে সেটাকে দিয়ে কাজ করতে চাই সেটাও হতে পারে। এই প্রেক্ষাপটে আমরা আমাদের এই পরিবেশটা যার ভেতরে আমরা গ্যাসীয় সিস্টেমটাকে রাখতেছি সেই পরিবেশটা তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে খোলা তাপীয় ব্যবস্থা, একটা হচ্ছে বদ্ধ তাপীয় ব্যবস্থা, আর একটা হচ্ছে রুদ্ধ তাপীয় ব্যবস্থা। তাহলে খোলা ব্যবস্থা কাকে বলতে পারি? খোলা ব্যবস্থাটা আমরা এরকম বলতে পারি যে আমার রুমের মধ্যে গ্যাস আছে, দরজা জানালা সব খোলা আছে, শীতকালে আমি ঘরের এক কর্নারে মনে করো যে রুম হিটার রেখে দিলাম, তাতে কি হবে সেই রুম হিটার থেকে তাপগুলো গ্যাস নিবে, নিয়ে সে উত্তপ্ত হবে, সেই উত্তপ্তের কারণে আমি নিজে গরম অনুভব করব। এখন যদি দরজা জানালা খোলা থাকে তাহলে কি হবে, গরম বাতাসগুলো বাইরে চলে যেতে থাকবে, ফলে রুমের টেম্পারেচার খুব বেশি বাড়বে না, ফলে আমি যে তাপটা ব্যবহার করতেছি তার সম্পূর্ণটা আমার কাজে আসতেছে না, আমার গরম হতে বা আমার উষ্ণতা বৃদ্ধিতে ব্যবহৃত হচ্ছে না, বাকিটা নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা এরকম একটা ব্যবস্থাকে আমরা বলতে পারি খোলা তাপীয় ব্যবস্থা। আরেকটা হতে পারে যে বদ্ধ। হ্যাঁ, সেটা কি, যে আমরা দরজা জানালা সব লাগাই দিলাম, দরজা জানালা লাগাই দিলে এবার আমার অল্প তাপ দিলেই রুম কিছুক্ষণের মধ্যেই সেই রুমের তাপমাত্রা বা পরিবেশটা অনেক বেশি উত্তপ্ত হবে, ফলে তার কাছ থেকে আমি বেশি কাজ পাবো, ফলে বেশি আমি কাজ পেতে যে ব্যবস্থাটা সেটাকে বলতেছি বদ্ধ ব্যবস্থা। এগুলো নিয়ে আমি আরো একটু বিস্তারিত কথা বলবো পরে, আজকে এইটুকুই রাখতেছি। আর একটা হচ্ছে রুদ্ধ তাপীয় ব্যবস্থা, যে আমি গ্যাসগুলো রাখলাম কিন্তু রুমগুলোকে এমনভাবে তালাবদ্ধ করে রাখলাম যে বাইরে থেকে আমার কোনো তাপ ভেতরে প্রবেশ করতে পারবে না বা ভেতর থেকে কোনো তাপ বাইরে যেতে পারবে না। তার মানে আমি দিনের কোনো একটা সময় রুমটাকে এমনভাবে বদ্ধ করে ফেলছি যে সময় টেম্পারেচারটা স্বাভাবিক ছিল, তার কারণে আমার রুমের পরিবেশ থেকে তাপ বাইরে যেতে পারতেছে না, আমি মানে আটকায় রাখছি দরজা জানালা, আবার বাইরে থেকে শীতল বাতাসও প্রবেশ করতে পারতেছে না, বা বাইরের রুম হিটার থাকার কারণে সেই তাপটা আমার ঘরের পরিবেশে আসতে পারতেছে না। তাহলে সেই রকম ব্যবস্থাকে আমরা বলতে পারি রুদ্ধ তাপীয় ব্যবস্থা। আগামী ক্লাসে আমরা এই তাপীয় বা পরিবেশ বা সিস্টেম নিয়ে আরো একটু কথা বলবো। আজকে এখানেই শেষ করছি। তোমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস, তোমরা অনেক ধৈর্য নিয়ে ক্লাসটা করতেছো, আশা করতেছি যে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় নাই। তারপরেও যদি কোথাও হয়ে থাকে কমেন্টসে আমাকে জানাও, আমি সেটা জেনে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।